প্রকার কি কি সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো এই ক্লাসে আমরা পড়বো। তো এর আগের ক্লাসে আমরা দেখেছি যে দুই ধরনের মোল্ডিং হতে পারে, একটা হচ্ছে গ্রাউন্ড মোল্ডিং আর একটা হচ্ছে টেবিল মোল্ডিং। তো গ্রাউন্ড মোল্ডিং আর টেবিল মোল্ডিং নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করবো যে আসলে জিনিসগুলা কি। যদি আমি মুখে বলেছিলাম কিছুটা, এতে এখানে দেখি বইয়ের টেক্সট অনুযায়ী বা টেক্সট বুক কি বলে, তো সেটা আমরা দেখছি। তো আরেকটা জিনিস হচ্ছে এই জিনিসগুলো আমার ইয়া থেকে নেওয়া, তোমার রাঙাওয়ালার বই থেকে, রাঙাওয়ালার ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল বই থেকে। Ground molded bricks. Ground is first made level and sprinkled over sand is sprinkled over it. আসলে এর আগে আমাদের ওই পর্যন্ত হয়ে গেছে আসলে গ্রাউন্ড মোল্ডিং, টেবিল মোল্ডিং। তো আজকের বিষয় হচ্ছে মেশিন মোল্ডিং। ওটা ছিল হ্যান্ড মোল্ডিং, এটা হচ্ছে মেশিন মোল্ডিং। আমরা দুই ধরনের মোল্ডিং দেখছি, মেইনলি মেশিন মোল্ডিং এবং হ্যান্ড মোল্ডিং। তো হ্যান্ড মোল্ডিং এর মধ্যে আবার দুই ধরনের ছিল, গ্রাউন্ড মোল্ডিং মোল্ডেড ব্রিক্স এবং হচ্ছে টেবিল মোল্ডেড ব্রিক্স। এরপর আসছে হচ্ছে মেশিন মোল্ডেড ব্রিক্স। মেশিন মোল্ডিং এর মধ্যে মোল্ডিং মে বি অ্যাচিভড বাই মেশিন, এটা মেশিন দিয়ে করা হয়। ইট proves the economical when the bricks is huge quantity are to be manufactured at the same spot. এটা হচ্ছে মেশিনের কাজটা হচ্ছে কি, যাতে ইকোনমিক্যাল হয়। তারপরে সবকিছু সব দিক থেকে, সেটা তোমার পরিশ্রমের দিক থেকে হোক বা আর্থিক ভাবে হোক, যে কোনো ভাবে ইকোনমিক্যাল হতে হবে। এবং সেটা এই জন্য মেশিন মোল্ডিং ইউজ করা হয়, মেশিন ইউজ করা হয়। যখন লার্জ কোয়ান্টিটি বানানো হয়, একটা মানুষ তো আসলে আস্তে আস্তে কি হয়ে যায়, ক্লান্ত হয়ে যাবে, তার ওয়ার্ক এফিসিয়েন্সি কমে যাবে। এই জন্য মেশিন ইউজ করা হয় যখন লার্জ কোয়ান্টিটির ব্রিক বানানো হয়। তো দুই ধরনের মেশিন মোল্ডিং আছে, যেটা হচ্ছে প্লাস্টিক ক্লে মেশিন আর হচ্ছে ড্রাই ক্লে মেশিন। তো এইগুলা নিয়ে বিস্তারিত পরবর্তীতে আলোচনা হবে। এরপরে আসি আমরা ড্রয়িং এ। তো আমরা জানি যে মোল্ডিং মানে হচ্ছে ব্রিকটা বানানো হয়ে গেছে, এখন কাঁচা, মানে একদম সয়েল দিয়ে বানানো ব্রিকটা কাঁচা অবস্থায় আছে। তো এখন এটাকে তো আর পুরানো যাবে না, এই অবস্থায় আগে শুকাতে হবে। দেন শুকানোর পরে এটাকে বার্ন করলে ফাইনালি আমরা যে ব্রিকটা, যে ব্রিকটা চাই বা যে ব্রিকটা দেখছি, আমরা চোখের সামনে যে ব্রিকটা দেখি সেই ব্রিকটা পাবো, তাই তো? তো এই যে বার্ন করার আগের যে প্রসেসটা ড্রাই করা, ড্রাই এটা হচ্ছে বিভিন্ন ভাবে ড্রাই হতে পারে, আর্টিফিশিয়াল হতে পারে অথবা ন্যাচারাল ড্রাইং ও হতে পারে। তো ড্রাইং নিয়ে আমরা এখন দেখছি যে ড্রাইংটা আসলে কি এবং কিভাবে করা হয়। The molded bricks are dried before they are taken to the next operation of burning. তো এই যে বার্নিং করার আগে, মানে ব্রিকটাকে পুরানোর আগে এই ড্রাইং করা হয়। ড্রাইড, the bricks are dried, ব্রিককে ড্রাই করা হয়। For drying, bricks are laid longitudinally in a stack of the width equal to 2 brick. এটাকে লম্বালম্বি ভাবে, এই যে দুই ব্রিকের সমান উইডথ ধরে এটা একটা স্ট্যাকে একদম লম্বা ভাবে এটাকে সাজানো হয়। স্ট্যাক ইজ কনসিস্ট অফ 8 or 10 টায়ার্স। তো এই যে প্রত্যেকটা স্ট্যাক আবার 8 থেকে 10টা টায়ার্স নিয়ে গঠিত হয়। The important fact to be remembered in the connection with the drying of the bricks are as follows. তো এই যে ইম্পর্টেন্ট ফ্যাক্ট, কিছু ঘটনা দেখি কি কি ধরনের ইয়া আছে। তো এর মধ্যে প্রথমে আসছে আর্টিফিশিয়াল ড্রাইং। আর্টিফিশিয়াল মানে হচ্ছে যেটা হচ্ছে ম্যান মেড বা ন্যাচারাল যেটা না সেটাই আর্টিফিশিয়াল, তাই তো? আর্টিফিশিয়াল ড্রাইং কিভাবে করা হয়? ব্রিক্স আর জেনারেলি ড্রাইড বাই ন্যাচারাল প্রসেস। সাধারণত এমনিতে সানলাইটে এটাকে ড্রাই করা হয়। বাট হোয়েন ব্রিক্স আর টু বি র্যাপিডলি ড্রাইড এট দ্য লার্জ স্কেল, যখন হিউজ পরিমাণ ব্রিক খুব র্যাপিডলি, খুব তাড়াতাড়ি ড্রাই করতে হবে, আর্টিফিশিয়াল ড্রাইং মে বি অ্যাডপ্টেড, তখন আর্টিফিশিয়াল ড্রাইং অ্যাডপ্ট করাই সবচেয়ে শ্রেয়, বা আর্টিফিশিয়াল ড্রাইং ইউজ করাই সবচেয়ে ভালো। ইন সাচ এ কেস, এরকম একটা কেসে মোল্ডেড ব্রিক্স আর অ্যালাউড টু পাস থ্রু দ্য স্পেশাল ড্রায়ার্স হুইচ আর নট ইন ফর্ম অফ টানেলস অর চেম্বার, হুইচ আর ইন দ্য ফর্মস অফ টানেলস অর চেম্বার। এটা একটা ড্রায়ারের মধ্যে রাখা হয়, যেটা হচ্ছে একটা টানেল বা একটা চেম্বারের মতো আসলে থাকে। তো সেই যে চেম্বারটার মধ্য দিয়ে আসলে হাওয়া দেওয়া হয়, ঠিক আছে? একটা ওয়ার্ম বা একটা এয়ার দিয়ে আসলে এটাকে ড্রাই করা হয়। তো এরপর আসো সার্কুলেশন অফ এয়ার। Bricks are stacked should be arranged in such a way that sufficient air space is left between them for free circulation of air. এখন তুমি ব্রিক গুলাকে স্ট্যাক করলা, এখন তুমি
ব্রিক কিনে এনে, মানে একদম যে পুরানো বার্ন ব্রিক যেভাবে স্ট্যাক করো একটার উপর একটা রেখে একদম বিরাট করে উঁচু উঁচু করে রেখে দাও, তো সেইভাবে যদি স্ট্যাক করো আসলে কোনো লাভ হবে কি? নিচে ব্রিক গুলা ঘোরা হয়ে যাবে, আসলে সেই রকম স্ট্রেংথ তো থাকে না ড্রাইড ব্রিক বা ব্রিক বানানোর পরে, বা একটা একটার সাথে লেগে যাবে, শেপ নষ্ট হয়ে যাবে। কাজেই আহ, এটাকে স্ট্যাক করতে হবে একটা একটা করে এবং ফাঁকা রেখে, যাতে এর মধ্যে দিয়ে এয়ার সার্কুলেশনের মতো জায়গা থাকে। এরপর আসে যে ড্রাইং ইয়ার্ড। ফর দিস পারপাস অফ ড্রাইং পারপাস স্পেশাল ড্রাইং ইয়ার্ড শুড বি প্রিপেয়ার্ড। ড্রাইং করার জন্য, এই ব্রিককে ড্রাই করার জন্য অবশ্যই একটা স্পেশাল ড্রাইং ইয়ার্ড বানাতে হবে। স্পেশাল একটা ড্রাইং ইয়ার্ড প্রিপেয়ার করা হয়। ইট শুড বি স্ট্রেটলি অন দ্য হায়ার লেভেল অ্যান্ড ইট শুড বি ডিজায়ারেবল টু কভার উইথ স্যান্ড। এটা অবশ্যই একটা হাই হাই গ্রাউন্ড হতে হবে, একটু উঁচু জায়গায় হতে হবে, যাতে পানি না ওঠে এবং সূর্যের আলো ঠিকঠাক মতো পায়। এবং ইট শুড বি কভার্ড উইথ স্যান্ড, এটা স্যান্ড দিয়ে ঢাকতে হবে, মানে এই ড্রাইং এয়ারটা স্যান্ড দিয়ে স্যান্ডের লেয়ার দিতে হবে। পিরিয়ড অফ ড্রাইং, ড্রাইং করার যে পিরিয়ড, টাইমটা কত, টাইম লিমিটটা কেমন হবে? টাইম রিকোয়ার্ড বাই মোল্ডেড ব্রিক টু ড্রাই ডিপেন্ডস অন দা অন প্রিভেইলিং ওয়েদার কন্ডিশন। এটা হচ্ছে ওয়েদার কন্ডিশনের উপর ডিপেন্ড করে। এখন যদি খুব ভালো সানলাইট পাওয়া যায়, খুব ভালো এয়ার পাওয়া যায়, সেক্ষেত্রে তোমার তো ড্রাইং করতে বেশি টাইম লাগবে না। কিন্তু যদি এরকম হয় যে কি বলে সানলাইট নাই অনেকদিন, টেম্পারেচার কম, অথবা তোমার গেল কি রেইনফল হচ্ছে, সেক্ষেত্রে তো আসলে ড্রাইং করা টাইম টাইম টাইমের দরকার বা টাইম লাগবে অনেক। ইউজুয়ালি ইট টেকস 3 to 10 days এ ব্রিক্স টু বি ড্রাই। তো একটা এটা সাধারণত 3 থেকে 10 দিন লাগে ড্রাই করতে, ব্রিককে ড্রাই করতে। এরপর আসলে স্ক্রিন। It is to be seen that the brick are not directly exposed to the wind or sun ড্রাইং। তো ব্রিককে ডাইরেক্ট সান ড্রাই বা করা হয় না, ঠিক আছে, ডাইরেক্ট উইন্ড বা সান ড্রাই ইয়াতে নেওয়া হয় না। সুইটেবল স্ক্রিনস আর নেসেসারি টু বি প্রোভাইড অ্যাভয়েড সাচ সিচুয়েশন। তো একটা স্ক্রিনিং এর মধ্যে দিয়ে সানলাইটটা পাস করানো হয়, এর কারণ হচ্ছে ডাইরেক্ট সানলাইট এই ব্রিকের ক্ষতি করতে পারে, যেমন ক্র্যাক ট্যাক হতে পারে। এই জন্য একটা মানে কি বলে এটাকে, একটা মডারেটেড ওয়েতে বা একটা রেগুলেটেড ওয়েতে এটা ড্রাইংটা করা হয়, যাতে ব্রিকের কোনো ক্ষতি না হয়। তো এরপর আসো বার্নিং। তো আমাদের ড্রাইং হয়ে গেল, এখন হচ্ছে কাঁচা মাটির ড্রাই ব্রিক, মানে শক্ত ব্রিক আমরা পেয়ে গেছি, মোটামুটি একটা শক্ত শুকনা ব্রিক পেয়ে গেছি। এখন যেটা করতে হবে আমাদের ড্রাই করতে, সরি বার্ন করতে হবে, এটা পুড়িয়ে ফাইনাল ব্রিকটা আমরা বের করে ফেলবো। যে ফাইনাল যে ব্রিকটা আমরা যে ব্রিকটা দেখি বা যে ব্রিকটা ডিজায়ার করি, সেই ব্রিকটা এখান থেকে পাবো। তো বার্নিং, it imparts hardness and strength to the brick to make them dense and durable. তো এই যে বার্নিং যে প্রসেসটা, এটা ব্রিকটাকে হার্ডনেস এন্ড স্ট্রেংথ দেয়, এটা শক্ত করে এবং স্ট্রেংথ যে শক্তি, যে লোড বেয়ারিং যে ক্যাপাসিটি, সেই স্ট্রেংথ দেয়, এবং স্ট্রেস বেয়ারিং যে ক্যাপাসিটি সেটা দেয়। দেন ডেন্স এন্ড ডিউরেবল, এটা ডেন্স যেমন হচ্ছে যত ভয়েড ছিল এর ভিতরে যদি কোনো এয়ার থাকে সেটাকে বের করে দেয়, দিয়ে কি হয়, এটা ডেন্স, এটা ঘন হয় এবং শক্তিশালী হয়, এবং এটা ডিউরেবল মানে কি বল দীর্ঘস্থায়ী হয়। ব্রিক শুড বি বার্ন প্রপারলি, এটা সুন্দরভাবে প্রপার বার্ন করতে হবে, আন্ডার বার্ন বা ওভার বার্ন হওয়া যাবে না। ইফ দ্য ব্রিক্স আর ওভার বার্ন দে উইল বি ব্রিটেল। যদি ওভার বার্ন হয়ে যায় তখন ব্রিকটা ব্রিটেল হয়ে যাবে, সহজে ভঙ্গুর হয়ে যাবে। ইফ আন্ডার বার্ন দেন ব্রিক উইল বি সফট। যদি এরকম হয় যে কম বার্ন করা হয়, তাহলে ব্রিক উইল বি সফট, মানে এটা হার্ড ব্রিক হবে না, সফট থেকে যাবে, এর স্ট্রেংথ কম হবে, লোড বেয়ারিং ক্যাপাসিটি এর কম হয়ে যাবে। বার্নিং অফ ব্রিক ডান বাই ইদার ক্ল্যাম্পস অর ক্লিন, এটা ক্লিন না, উচ্চারণটা হবে কিন। আচ্ছা হ্যাঁ, তো এই ব্রিকটাকে ইদার ক্ল্যাম্প অথবা কিনে এটাকে বার্ন করা হয়। তো কিন হচ্ছে যে জিনিসগুলো আমরা দেখি যে ব্রিক ফিল্ডে যেটা থাকে, আর এই ক্ল্যাম্পটা হচ্ছে ওই সেম জিনিসের মতোই। এটা এটা সবচেয়ে ভালো একটা উদাহরণ হতে পারে, কেউ যদি কুমার বাড়ি চেয়ে থাকো, কুমাররা যেখানে তাদের যে মাটির যে জিনিসপত্র থাকে, তৈজসপত্র থাকে, বাসন টাসন বানায় বা মাটির বিভিন্ন খেলনা বানায়, তো সেই জিনিস যদি কেউ দেখে থাকো মৃৎশিল্পীদের ইয়াতে, ওরা এখন তো তারপর ডিজিটাল হয়ে গেছে কিছুটা, এটা নতুন টেকনোলজি ইউজ করা হয়েছে, বাট
এটা যদি দেখে থাকো, তারা যেখানে বার্ন করে সেটাকে আসলে ক্ল্যাম্প বলা যায়, বা সেটাই ক্ল্যাম্প আসলে। সেটা স্মল স্কেলে। আর ব্রিক, এখানে ব্রিক ফিল্ডে যেখানে বার্ন করা হয় এটা আসলে কিন। তো clamps are temporary structure that are to be adopted for the manufacturing brick on small scale. ধরো তুমি নিজে নিজেই কিছু ব্রিক বানাইতে চাও, ছোট একটা স্কেলে কিছু একটা করার জন্য, সেক্ষেত্রে ক্ল্যাম্প ইউজ করা যেতে পারে। আর কিন হচ্ছে এটা মানে এটা হচ্ছে তোমার স্কেলেবল একটা মডেল, বা যেটা হচ্ছে তোমার কি বলে বিজনেস পারপাসে ইউজ করা হচ্ছে। Kilns are the permanent structure. They are to be adopted to manufacture bricks on the large scale. যখন লার্জ স্কেলে ব্রিক ম্যানুফ্যাকচার করতে হবে বা বিজনেস পারপাসে বা ইয়া করতে হবে, তখন হচ্ছে কিন ইউজ করা হয়। তো এখন আসি যে ক্ল্যাম্পটা কিভাবে বানানো হয় আসলে। যেখানে একটা ক্ল্যাম্পের ছবি দেওয়া আছে, আসলে যদি কেউ ওই কুমার বাড়ি যেয়ে থাকে তাহলে দেখবা যে এই ধরনের জিনিস থাকে ওইখানে। মাটি দিয়ে বানানো হয়, মাটির নিচে একটা গর্তের মতো থাকে, সেখানে আর কি দিয়ে ওই মাটির জিনিসগুলো পোড়ানো হয়। তো এইখানে দেখো ব্রিক ওয়াল আছে, এইদিকে ওয়াল উইথ মাড, এই যে মাঠের মধ্যে একটা ওয়াল দেওয়া হয়েছে লেফট সাইডটাতে। তো এরপরে এই যে দেখো তিনটা স্টেপে আসলে করা হয়েছে। দেখো এটা যেটা করা হয়, প্রথমে একটু আর্থ দিয়ে এরকম ভাবে করে নেওয়া হলো, একটু ইনক্লাইন করে এটা করে নেওয়া হয়। দেন হচ্ছে এইখানটাতে ফুয়েল অ্যাড করা হয়, মানে ফুয়েল বলতে কাঠ, কয়লা, এই ধরনের যত ফুয়েল আছে সেগুলো দেওয়া হয়। দেন হচ্ছে এর উপরে দেওয়া হয় হচ্ছে এই যে ব্রিকের রো, মানে ব্রিক গুলাকে বিছানো হয়। এই এক রো ব্রিক, আবার ফুয়েল, আবার ব্রিক, আবার ফুয়েল, আবার ব্রিক, আবার ফুয়েল, তারপর আবার ব্রিক দিয়ে উপরে আর্থ দিয়ে, এই যে টোটাল জিনিসটাকে আর্থ দিয়ে লেপে দেওয়া হয়, মানে আর্থ দিয়ে ঢেকে দেওয়া হয়। এখন এই ফুয়েলটার মধ্যে একবার আগুন দিয়ে এটাকে আটকে দিলে আস্তে আস্তে পড়তে থাকে। এখন আমরা দেখি এখানে টেক্সটে কি বলা হয়েছে। a piece of ground is selected in shape, একটা একটা গ্রাউন্ড সিলেক্ট করা হয়, একটা জায়গা নির্বাচন করো করে ইট শেপস ইন প্ল্যান ইন জেনারেলি ট্রাপিজয়েডাল। এটা হচ্ছে জেনারেলি ট্রাপিজয়েডাল শেপের হলে ভালো হয়। ওয়াইডার ইন দ্য এন্ড ইজ রেইজড অ্যান অ্যাঙ্গেল অফ 15 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা 15 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে রেইজ করা হয় এক পাশটা, যেটা আমরা বললাম এখানে। ব্রিক্স আর brick wall in mud is constructed on the short end and the layer of fuel is laid on the prepared floor. এই ফ্লোরগুলো প্রত্যেকটা ফ্লোরের উপর এই যে ফুয়েল দেওয়া হয়। ফুয়েল কনসিস্ট অফ গ্রাস, কাউ ডাং, লিটার, হাস্ক এন্ড দ্য রাইস অর গ্রাউন্ড নাটস ইটিসি। এইগুলা কি ধরনের, গোবর হতে পারে, গ্রাস হতে পারে, বিভিন্ন ধরনের যেমন তুষ হতে পারে, তুষ চিনো তো, রাইস হাস্ক যেটাকে বলে ইংলিশে, অথবা ওই পেডি বা ধানকে ভাঙানোর পরে যে ইয়াটা আসে, যে খোসাটা বের হয়, সেটাকে রাইস হাস্ক বলে। থিকনেস ইজ দ্য থিকনেস অফ দ্য লেয়ার, প্রত্যেকটা লেয়ারের থিকনেস হবে 70 থেকে 80 সেন্টিমিটার। এই লেয়ার কনসিস্ট অফ 4 কোর্স অফ রো ব্রিক। তো প্রত্যেকটা লেয়ারে চার বা 5 কোর্সের ব্রিক ইয়া থাকবে, লেয়ার থাকবে। এন্ড দেন ইট পুট আপ, তারপরে এটা আটকে দিয়ে এরপরে সেকেন্ড লেয়ারে যেতে হবে। সেকেন্ড লেয়ারে যাওয়ার আগে তোমাকে মাঝখানটাতে দিতে হবে হচ্ছে কি যে আবার ফুয়েল দিতে হবে। ফুয়েল দিয়ে the total height of the clamp is about 3 to 4 meter. Total height of clamp হবে 3 থেকে 4 মিটার উচ্চতা হবে। Then when the clamp is completely constructed, this is plastered with mud and side and top of and filled with the earth to prevent the escape of heat. যেটা বললাম, চারদিক দিয়ে মাটি দিয়ে ঢেকে দিতে হবে যাতে হিট এসকেপ না করতে পারে, এবং সেটাকে প্লাস্টার করা মানে লেপে দিতে হবে। স্যার দিয়ে হ্যাঁ বলো। স্যার ফুয়েলের উপরে স্যার যে ব্রিকেট স্যার ইয়েটা দেওয়া হবে স্যার ওটা কি? The total height of the clamp is about 3 to 4 meter. তো 3 থেকে 4 মিটার হবে। when the clamp is completely constructed, যখন এটা কমপ্লিটলি কনস্ট্রাক্টেড হয়ে যাবে, দেন হচ্ছে চারদিক দিয়ে মাটি দিয়ে লেপে দিতে হবে, যেটা আমি বললাম। এরপর clamp is allowed to burn with period of about 1 or 2 months, which is a large period of time. মানে অনেক বিরাট একটা সময়, এত অনেক সময় ধরে এটাকে পোড়ানো হচ্ছে। কুল it is then allowed to cool for more or less of some period of as it burn. তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য যত পিরিয়ড বার্ন হয়েছে তত পিরিয়ড আবার তাকে ঠান্ডা হওয়ার জন্য দেয়া লাগবে।
মানে 2 থেকে 3 মাস তো লাগছে বার্ন হতে, 1 থেকে 2 মাস, আবার 1 থেকে 2 মাস এটাকে কুল হতে দেওয়া লাগবে, ঠান্ডা হওয়ার জন্য দিতে হবে। তো দেখো, চিন্তা করো, মানে বিরাট একটা সময় রয়েছে, 3-4 মাস সময় এখানেই চলে যাচ্ছে। আরো যদি ব্রিক প্রিপেয়ার, তারপর ক্ল্যাম্প প্রিপেয়ার এগুলো করতে হলে 4-5 মাস 6 মাস সময় নষ্ট হয়ে যাবে এখানে। বার্ন ব্রিক্স আর দেন টেকেন আউট অফ দ্য ক্ল্যাম্প, মানে ঠান্ডা হওয়ার পরেই এটাকে বের করে নিয়ে আসা যাবে। এটা আসলে কিছুটা দেখে মনে হচ্ছে যে আসলে খুব একটা, মানে আমরা যে যা দেখলাম আসলে আমাদের ডিজায়ার্ড ইয়ার মধ্যে হচ্ছে না, আসলে এটা একটু উইক একটা মডেল, তাই তো? তো এর নিচে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো আমরা দেখি যে অ্যাডভান্টেজটা কি, আসলে এটা ইউজ করলে আমরা কি কি ধরনের অ্যাডভান্টেজ পাবো। অ্যাডভান্টেজ অফ ক্ল্যাম্প বার্নিং। তো ক্ল্যাম্প বার্নিং এর কি অ্যাডভান্টেজ আছে দেখি। Burning and cooling of the bricks are gradual in clamp. Hence, the bricks are produced are tough and strong. তো যেহেতু এটা গ্র্যাজুয়ালি করা হয়, একটা পর একটা হতে থাকে, এই জন্য এটা হচ্ছে প্রডিউস টাফ অ্যান্ড স্ট্রং ব্রিক। এটা টাফ মানে শক্তিশালী একটা ব্রিক বানায়। তো বার্নিং অফ দ্য ব্রিক্স বাই এ ক্ল্যাম্প প্রুভস দ্য ইট টু বি চিপ অ্যান্ড ইকোনমিক্যাল। এটা বোঝাই যাচ্ছে যে এটা যেহেতু আমরা হোমমেড এর মতো অনেকটা সহজে বানাতে পারবো, এটা চিপ হবে এবং ইকোনমিক্যাল হবে। নো স্কিল লেবার আর সুপারভিশন ইজ রিকোয়ার্ড টু বি কনস্ট্রাক্টেড এ ক্ল্যাম্প। এটা বানানোর জন্য আসলে কোনো স্কিলড লেবার, মানে সেরকম দক্ষ কোনো শ্রমিক বা আসলে সেরকম কোনো ইয়ার সুপারভিশনের দরকার নেই। এটা পুরার জন্য দিয়ে দিলে 2-3 মাস একা একা পড়তে থাকবে, হলো, এটার এমন কোনো আর সুপারভিশন করার দরকার নেই। দিস ইজ কনসিডারেবল সেভিং ফুয়েল। তো এই যে ফুয়েল বাঁচানোর জন্য এটাকে ব্যবহার করা যেতে পারে। তো এরপর আসো অ্যাডভান্টেজ অফ দ্য ক্ল্যাম্প বার্নিং। ব্রিক্স আর নট অফ রেগুলার শেপ। এই জায়গায় যেহেতু বার্নিংটা এখানে ঝামেলা হয়ে যায় এবং ব্রিকের শেপ নষ্ট হতে পারে। ইট ইজ ভেরি স্লো প্রসেস, এটা খুব স্লো, যেটা আমি বললাম। ইট ইজ নট পসিবল ফর রেগুলার ক্ল্যাম্প ইন ফায়ার। তুমি কোনোভাবেই এই ফায়ারটাকে রেগুলেট করতে পারবে না, একবার জ্বালাই দিলা 2-3 মাস জ্বলতে থাকলে এইভাবেই চলতে থাকবে। এটাকে কম বেশি করা বা যেখানে কম হচ্ছে সেখানে বেশি দেওয়া, বেশি হচ্ছে কম দেওয়া, কোথাও নিভে গেলেও সেটাকে আসলে আর রেগুলেট করার কোনো ওয়ে নাই। কোয়ালিটি অফ দ্য ব্রিক্স ইজ নট ইউনিফর্ম। এইখানে ব্রিকের যেটা আমি বললাম যে এই সবগুলা ব্রিকের কোয়ালিটি একই রকম হয় না, ব্রিকের কোয়ালিটির হেরফের হতে পারে। Bricks near the bottom are overburned and the other side at the top are underburned. তো নিয়ার দ্য বটম আর ওভারবার্ন, মানে বটমে যে ফুয়েলের সাথে যেটা থাকে সেটা হচ্ছে ওভারবার্ন হয়ে যায়, বেশি বার্ন হয়। এন্ড দোজ নিয়ার সাইড এন্ড টপ আন্ডারবার্ন। তো যার কারণে ওই ফুয়েল থেকে দূরে যে ব্রিকগুলা থাকে সেগুলা আন্ডারবার্ন, মানে কম বার্ন হয়। তো এই হচ্ছে ক্ল্যাম্প বার্নিং এর কথাবার্তা। তো এরপরে আসি আমরা কিলস, মানে যে চুল্লি, কিন মানে হচ্ছে চুল্লি। তো এই যে তোমার কি বলে, তো বিগ ফিল্ডে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে কিন, চুল্লি। কিনে কিভাবে বার্ন করা হয় সেটা দেখি। কিন ইজ এ লার্জ ওভেন। তো এটা একটা লার্জ ওভেন, মানে ওভেন মানে কি, যেখানে কোনো কিছু রান্না করা হয়। ওভেন মানে হিট দিয়ে যে ওভেন, তো সবার বাসায় আছে হয়তো, জানো যে ওভেন কি। গরম করা হয় আর কিনটা কি। আসলে একটা লার্জ ওভেনের মতো বা একটা চুলার মতো বলতে পারো, উনুনের মতো। which is used to burn the bricks, তো যেটা ব্রিক বার্ন করার জন্য ইউজ করা হয়। kilns which are used in the manufacture of bricks are following type। তো ব্রিক ম্যানুফ্যাকচার দুই ধরনের কিন ইউজ করা হয়, ইন্টারমিডিয়েন্ট কিনস এবং হচ্ছে কন্টিনিউয়াস কিনস। ইন্টারমিডিয়েন্ট কি আর কন্টিনিউয়াস কি দেখি আমরা। ইন্টারমিডিয়েন্ট কথাটার মানে হচ্ছে ভেঙে ভেঙে, মানে ডিসক্রিট, আজকে একটু কালকে একটু এইভাবে। আর কন্টিনিউয়াস মানে একদম কন্টিনিউয়াস, একের পর এক একের পর এক চলতেই আছে। এই দুইটা থেকে কিছুটা হয়তো মানে কাজ করতে পারছে ইন্টারমিডিয়েন্ট টাইপটা কেমন হবে এবং কন্টিনিউয়াস টাইপটা কেমন হবে। তো ইন্টারমিডিয়েন্ট কিনস, আগে যদি আমরা দেখি ইন্টারমিডিয়েন্ট কিনসটা কি। These keys are intermittent in operation, which means they are loaded, fired, pulled, unloaded। যেটা আমরা বললাম যে এই কিনগুলার অপারেশন টাইপটা হবে মানে ইন্টারমিডিয়েন্ট টাইপ। যেটা ইন্টারমিডিয়েন্ট টাইপ মানে এখানে একবার লোড করলা, আগুন দিলা, পুল করলা, বের করে ফেললা, এইভাবে চলতে থাকবে।
শেষ। তারপর আবার নতুন করে আবার ব্রেক দিলা, লোড করলা, ব্রেক লোড করলা ভিতরে, দেন আগুন, কুল, এন্ড দেন হচ্ছে আনলোড। এইভাবে যদি কাজ করে একটা কিন, তাহলে এটাকে ইন্টারমিডিয়েট কিন বলে। সাচ কিনস মে বি ইদার রেক্টেঙ্গুলার অর সার্কুলার ইন প্ল্যান। এই যে কিনগুলা, এগুলা রেক্টেঙ্গুলার হতে পারে অথবা সার্কুলার হতে পারে। দে আর ক্লাসিফাইড ইন টু ওয়েস। এটাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। এক নাম্বার হচ্ছে ইন্টারমিডিয়েট আপ ড্রাউট ক্লিন, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ডাউন ড্রাউট ক্লিন। এটা দুই ধরনের হতে পারে, ইন্টারমিডিয়েট আপ ড্রাউট আর ইন্টারমিডিয়েট ডাউন ড্রাউট ক্লিন। তো ইন্টারমিডিয়েট আপ ডাউন ক্লিনটা কেমন হতে পারে? দিস ক্লিনস আর ফর্ম অফ রেক্টেঙ্গুলার স্ট্রাকচার এন্ড থিক আউটসাইড ওয়াল। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার স্ট্রাকচার হয় একটা, যেটা হচ্ছে থিক আউটসাইড ওয়াল, যেটার আউটসাইড ওয়ালটা হচ্ছে থিক। Wide doors are provided at each end for loading and unloading the keys. Wide doors are provided. এখানে ডোর প্রোভাইড করা হয়, সেই ডোরগুলো হয় ওয়াইড। এই যে ওয়াইড ডোরস, দুই পাশে দুটো ডোর আছে। Provide in the end for loading and unloading the bricks, যেটা দিয়ে লোড এবং আনলোড করার জন্য ইউজ করা হয়। Fuels are provided to carry the flame and hot gases through the body of the kiln. এর মধ্যে ফ্লোস আর প্রোভাইডেড। এই যে এদিক দিয়ে ফ্লোস মানে হচ্ছে একটা ফুয়েল পাস করার মতো একটা ফাঁকা জায়গা আর কি। ফ্লোস এই যে এই ফাঁকা জায়গাগুলো, ব্রিক্সের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো থাকে এগুলো। তো এটা দেওয়া হয় এই কারণে যাতে এর মধ্যে দিয়ে হট গ্যাস এন্ড ফ্লেম মানে আগুনটা এবং হট গ্যাসটা পাস করতে পারে, এই জন্য। A temporary roof may be installed for light of any light material, যেটা হচ্ছে একটা টেম্পোরারি রুফ দেওয়া যেতে পারে এর উপরে, প্লেনের উপরে একটা রুফ দেওয়া যেতে পারে। Such roof gives the protection of the raw brick from the being placed in position. এটা raw brick কে প্রোটেক্ট করে। The roof are removed when the kiln is fired. যখন এটাকে ফায়ার করা হয়ে যায়, আগুন দেওয়ার পরে এটা এই রুফটাকে সরিয়ে ফেলা হয়। The figure below shows the plan of the typical intermittent up drought brick. তো এটা হচ্ছে আপ ড্রাউট ব্রিকের একটা ব্রিক ক্লিনের একটা প্ল্যান। স্যার আউটসাইড ওয়াল গুলো কিসের তৈরি স্যার? মানে The continuous kiln, these kilns are continuous in operation. এই কিনগুলা কন্টিনিউয়াসলি অপারেশন হয়। That means loading, firing, cooling, unloading and carried out simultaneously. এই যে লোডিং, ফায়ারিং, কুলিং, আনলোডিং, এগুলা একটা করে এর আগে আমরা দেখছি যে তো এখানে দেখো যে কন্টিনিউয়াস ক্লিন হচ্ছে, যেটা হচ্ছে এই যে চারটা প্রসেস, যে লোডিং, ফায়ারিং, কুলিং এন্ড আনলোডিং, এই চারটা প্রসেস সাইমালটেনিয়াসলি হতে থাকবে, একের সাথে একের পর এক চলতেই থাকবে। এটা কোনো থামবে না। তো ওইটার ক্ষেত্রে যেমন একটা লট শেষ হয়ে গেল, সরাই ফেললাম, তারপর আবার নতুন করে শুরু। আর এখানে হচ্ছে একটার পর একটা চলতেই থাকবে এইভাবে, মানে একটা অংশ পুড়ছে, আরেকটা অংশ দেখা যায় আমি লোড করতেছি, আরেকটা অংশ আবার ওইখানটাতে ফায়ার হয়ে যাচ্ছে, এরপর আবার আরেকটা অংশ লোড করছে, আমি চলতেই থাকছে। একদিক থেকে যেমন ব্রিক ফায়ার্ড হয়ে মানে বার্ন হয়ে যাচ্ছে, আরেক দিক থেকে আমি বের করতে পারবো, মানে ব্রিক আনলোড হচ্ছে। তো এই যে প্রসেসটা, এইভাবে যদি ব্রিকটা করা হয়, দেন হচ্ছে এটা কন্টিনিউয়াস কিন বলে। তো যেটা আসলে প্র্যাকটিক্যালি ইউজ করা হয় ইদানিং, তো সেটা হচ্ছে কন্টিনিউয়াস কিন। দ্য ফলোইংস আর দ্য ভ্যারাইটিস অফ দ্য কন্টিনিউয়াস কিন উইল বি ডিসকাসড। তো স্যার যে এটা কি যে স্যার ওই যে কন্টিনিউয়াস মেশিনের টাইপ মাধ্যমে আছে যেটা করে সেগুলো, স্যার? একটা হচ্ছে বুল ট্রেঞ্চ ক্লিন, একটা বুল ট্রেঞ্চ ক্লিন, তারপর হচ্ছে হফম্যান ক্লিন এন্ড টানেল ক্লিন। তো এই তিন ধরনের ক্লিন আছে। তো এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে হয়তো আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাক। স্যার এটা কি আপনার চ্যানেলে